জনরোষে বিলীনের পথে শেখ মুজিবের বাড়ি, কংক্রিটের স্তূপ থেকে লোহা লক্কর নিতে ভিড়। হাসিনার কর্মকাণ্ডই ঐতিহাসিক ভবনের করুণ পরিণতি, বলছেন ছাত্র জনতা। হাসিনার সরকার ভারতে বসে যে একটা নীল নকশা বাস্তবায়ন করার চিন্তা ভাবনা করতেছে, আমরা ছাত্র জনতা ঐক্যবদ্ধ ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। ভবিষ্যতে কোনো সরকার যেন এমন ঘৃণিত কাজ না করে। আমি পরবর্তীতে চাই একটা সুন্দর বাংলাদেশ, সবার মত প্রকাশ করতে পারে এমন একটা বাংলাদেশ চাই আমরা। সম্পদের ক্ষতি না করে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে দায়িত্বশীল হওয়ার ডাক হাসনাতের। ইট খোলার রাজনীতি না করে স্বৈরাচারের বিচার নিশ্চিতের দাবি ছাত্র অধিকারের। যেই জালিমের কোনো আত্মোপলব্ধি নাই, সেই জালিমকে যদি ক্ষমা করা হয় সেটি হবে মুসলিমদের সাথে অন্যায়। রাষ্ট্রীয় সম্পদগুলো আমাদের, এই মানুষগুলো আমাদের, কোনো ধরনের জাতীয় সম্পদের আমরা কোনো ক্ষতি করব না। আমাদের এই বাংলাদেশটাকে বিনির্মাণ করতে হবে, আর নির্যাতক যারা এবং নিপীড়ক যারা তাদের আগে বিচার নিশ্চিত করতে হবে, আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। সম্পত্তি ধ্বংস বা কারো উপর আক্রমণ না করার আহ্বান প্রধান উপদেষ্টার। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ে সঙ্গে আছি আমি রোজা চৌধুরী এবং আমি গোলাম রাব্বি। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। আওয়ামী লীগকে নিষিদ্ধে শীঘ্রই পদক্ষেপ নেবে সরকার, জানালেন উপদেষ্টা আসিফ। শেখ হাসিনাকে ফেরানো না গেলে আন্তর্জাতিক আদালতে মামলা করার তাগিদ নাগরিক কমিটির। বছরের শেষ দিকে হতে পারে নির্বাচন, জাপানের গণমাধ্যমকে প্রধান উপদেষ্টা। দৃঢ় ভিত্তি পাবে নতুন সরকার, দেশ গড়তে ভবিষ্যতে তরুণদের প্রভাবশালী ভূমিকা রাখার আশা। প্রাদেশিক শাসন ব্যবস্থার প্রস্তাবে বিশেষজ্ঞের আপত্তি, বিভাগীয় হাইকোর্ট বেঞ্চ নিয়ে দ্বিধাবিভক্ত আইনজীবীরা। সংস্কার বাস্তবায়নে ঐক্যের তাগিদ। প্রাথমিকে শিক্ষক নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, ধাওয়া পাল্টা ধাওয়া, আহত বেশ কয়েকজন। শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগ। ছাত্র জনতার রোষে বিলীনের পথে ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের বাড়ি। গুড়িয়ে দেওয়া ভবন দেখতে ভিড় করা উৎসুক জনতা বলছেন, এই পরিস্থিতির জন্য দায়ী শেখ হাসিনা নিজেই। এদিকে ভবনের ধ্বংসস্তূপ থেকে ইট, কাঠ, লোহা কুড়িয়ে নিয়ে যাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। আবার কেউ কেউ সেলফিও তুলে স্মৃতি সংরক্ষণ করছেন। বিস্তারিত জানবো আমান নবীর কাছে। ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে আছে শেখ মুজিব স্মৃতি জাদুঘরের একাংশ। ভাঙচুর গড়িয়েছে তৃতীয় দিনে। এদিন এক্সিবিটরের পরিবর্তে ব্যবহার হচ্ছে হামার, হাতুড়ি, শাবল। শুক্রবার হওয়াতে ঢাকার আশপাশ এমনকি দূর দূরান্ত থেকে অনেকেই দেখতে এসেছেন মুজিবের ভাঙা বাড়ি। স্মৃতি হিসেবে ছবি তুলে রাখছেন অনেকেই, বলছেন যা কিছু হচ্ছে তার দায় মুজিব কন্যা শেখ হাসিনা। গণ অভ্যুত্থানের একটা ইতিহাস, বাচ্চাকে নিয়ে একটু সাক্ষী হলাম, বাচ্চাও শিখবে। আমি দিনাজপুর ঘোড়াঘাট থেকে এসেছি শুধুমাত্র আমার রাগের বহিঃপ্রকাশ করার জন্য। অহংকারের কিভাবে পতন হয় এটা আমরা দেখতে আসছি কুষ্টিয়া থেকে। জীবনের ঝুঁকি নিয়ে কনক্রিট আর আসবাবপত্র পোড়া ছাই উড়িয়ে লোহালক্কর কুড়িয়ে নিচ্ছেন কেউ কেউ। আবার কেউ ফ্যাসিস্টের চিহ্ন সংরক্ষণ করতে সঙ্গে নিয়ে যাচ্ছেন ইটের টুকরো, এমনকি কয়লাও। এই উঠাকারণ যে কোনো দুর্ঘটনা করতে পারে। আমি মনে করি এটাকে না রেখে পুরোপুরিভাবে এটাকে মিশে দেওয়া উচিত। সেই নাই তার বাড়িঘর ভাঙতেছে, আমরা এই জায়গায় আছি, আমাদের তো অনেক আনন্দ লাগতেছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পুনরুত্থান ঠেকাতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান ছাত্র জনতার। ফিরবে গণতন্ত্র, ক্ষমতায় আসবে জনগণের ভোটে নির্বাচিত রাজনৈতিক দল। ধানমন্ডি ৩২-এ আসা জনতা বলছেন, এই পরিণতি শিক্ষা দেবে রাজনীতিবিদদের, ঢাল হয়ে ঠেকাবে নতুন কোনো ফ্যাসিস্টের উত্থানকে। আমান নবী, সময় সংবাদ, ঢাকা। এদিকে জেলায় জেলায় চলছে বুলডোজার কর্মসূচি। আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের দোসরদের কোনো চিহ্ন না রাখার ঘোষণায় ঢাকার বাইরেও বাস্তবায়ন করা হচ্ছে এই কর্মসূচি। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের কিশোরগঞ্জের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এছাড়া আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের বাড়ি সহ দেশের বিভিন্ন স্থানে সাবেক এমপি, মন্ত্রী, মেয়রদের বাসভবনে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা।
ধ্বংসস্তূপে পরিণত হলো একসময়ের ক্ষমতাধর সিটি মেয়রের বাড়িটি। বৃহস্পতিবার রাতে বুলডোজার দিয়ে রাজশাহী নগরী উপশহরে সিটি কর্পোরেশনের সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের বাসভবন ভেঙে ফেলেন বিক্ষুব্ধ জনতা। আরেক উপজেলা বাঘার আরানি পৌরসভার চকসিঙ্গা এলাকায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাজশাহী ৬ আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমের বাড়িতেও চালানো হয় ভাঙচুর, অগ্নিসংযোগ। এর আগে রাজশাহী কলেজে শেখ মুজিবুর রহমানের মুরালও ভাঙচুর করেন ছাত্র জনতা। লিটন সাহেবের বাড়ি ভাঙছে, আমরা দাঁড়া দেখছি। ভবিষ্যতে এই বাড়ি এটা থাকবে কিনা এটা বলা যাচ্ছে না, কারণ এখানে এই বাড়িটার উপরে খুব বিশেষ টার্গেট পড়ে গেছে। এদিকে ভেঙে ফেলার তালিকা থেকে বাদ পড়েনি কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসাও। ক্ষমতায় থাকাকালীন নিয়োগ, বাণিজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড করার অভিযোগে তার বাড়িটিও গুড়িয়ে দেয় জনগণ। নারায়ণগঞ্জ শহরের চাষারায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদার বাড়ি বাইতুল আমানও গুড়িয়ে দেওয়া হয়। মেহেরপুরের মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের মুরাল ভেঙে কেদারগঞ্জ বাজারের প্রধান সড়কে ফেলে রাখেন ছাত্র জনতা। পাশাপাশি শেখ মুজিবের প্রতিকৃতিও ভাঙচুর করা হয়। নোয়াখালীর বেগমগঞ্জে অবসরপ্রাপ্ত জেনারেল মঈনুদ্দিন আহমেদের বাড়িতে ভাঙচুর চালিয়ে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনগণ। এছাড়া হাতিয়ায় আগুনে পুড়িয়ে দেওয়া হয় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর বাড়ি। ছাত্র জনতার রোষানলে পুড়ল ঝিনাইদহের কালীগঞ্জের ১২৩ ফুট উচ্চতার টাওয়ার ও শেখ মুজিবের মুরাল। পূর্ব ঘোষণা অনুযায়ী এক্সকাভেটর দিয়ে ভোররাত পর্যন্ত ভাঙা হয় দিনাজপুর জেলা আওয়ামী লীগ অফিস ও সাবেক হুইপ ইকবালুর রহিমের বাড়িতে। কোথাও ফ্যাসিবাদের চিহ্ন থাকবে না বলে সাফ জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ফ্যাসিবাদের প্রতীক ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি গুড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বলেছেন, সম্পদের ক্ষতি না করে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে দায়িত্বশীল হতে হবে। এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহ ৫ দফা দাবিতে বিক্ষোভ করেছে ছাত্র অধিকার পরিষদ। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, জাতীয় সরকার গঠন সহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র অধিকার পরিষদ। বিকেলে রাজু ভাস্কর্য থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা কলেজের সামনে গিয়ে শেষ হয়। মিছিল পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং দোষরদের বিচার নিশ্চিতের দাবি জানান ছাত্র অধিকার পরিষদের নেতারা। আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ করতে হবে। যদি নিষিদ্ধ না করা হয় তাহলে আমরা সমগ্র বাংলাদেশ থেকে এই বিক্ষুব্ধ বিপ্লবীরা আমরা কিন্তু সচিবালয় অভিমুখে লং মার্চ করব। যারা বিক্ষুব্ধ আপনারা তাদের উপরে উল্টো হুমকি দিচ্ছেন। এই ধরনের কোনো কাজ যদি আপনাদের পুলিশ প্রশাসন করে তাহলে দেখবেন খুব শীঘ্রই আপনাদের বাড়ির ইটও কিন্তু আপনারা খুঁজে পাবেন না। শুক্রবার বিকেলে ফেসবুক লাইভে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বলেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ফ্যাসিবাদের প্রতীক ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবের বাড়ি গুড়িয়ে দিয়েছে। যে সচিবালয়ে বসে আপনারা হচ্ছেন ধানমন্ডি ৩২-এর সাথে এবং ভারতের সাথে আপনাদের সুসম্পর্ক বিদ্যমান থাকবে, তাহলে আপনার আওয়ামী লীগকে যেভাবে বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হয়েছে ঠিক একইভাবে আপনাদেরকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হবে। আমাদের তরুণদের জোশ এবং প্রবীণদের হোশ, এই দুইটা সংমিশ্রণে আমাদের পরবর্তী বাংলাদেশ গঠিত হবে। ফ্যাসিবাদ বিরোধী লড়াই এবং বাংলাদেশ বিনির্মাণে সবাইকে যার যার অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। কোনো অজুহাতি কোনো নাগরিকের বিরুদ্ধে হামলা কিংবা কোনো স্থাপনায় ভাঙচুর না করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নাগরিকদের জানমাল রক্ষায় কাজ করছে দেশের আইন শৃঙ্খলা বাহিনী। বিবৃতিতে বলা হয়, হাসিনা এবং তার আত্মীয় স্বজনের দ্বারা বছরের পর বছর অত্যাচারিত হওয়ার কারণে নিজেদের ক্ষোভ থেকেই বিভিন্ন স্থাপনায় আঘাত করেছে ছাত্র জনতা। বলেন, নয়াদিল্লিতে আশ্রয় থেকেও শেখ হাসিনা জঙ্গিদের সংগঠিত করে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এমন অবস্থায় দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে দেশবাসীকে বিচলিত না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বলেন, দেশের মানুষ শান্তিপূর্ণ এবং মর্যাদার সাথে বসবাস করতে পারে এমন নিশ্চয়তা দিতে চায় সরকার। সকলকে তাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান তিনি।
বিগত ফ্যাসিস্ট সরকারের গুম, খুন ও গণহত্যার বিচার ও সকল গোপন বন্দিশালা উন্মোচনের দাবিতে র্যাব 1 কার্যালয়ের সামনে অবস্থান করছেন কাউন্সিল অ্যাগেন্স্ট ইনজাস্টিস সংগঠনের নেতাকর্মীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাদিকুর রহমান, আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। র্যাব 1 উত্তরার যে কার্যালয় সেটার প্রধান ফটকের সামনেই মূলত জুমার নামাজের আগে থেকে কাউন্সিল অ্যাগেনস্ট ইনজাস্টিস নামক এই সংগঠনটির নেতাকর্মীরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছে এবং বিভিন্ন মানুষকে বন্দী করে গুম করা হতো এবং তাদেরকে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের লক্ষ্যে হত্যা নির্যাতন করা হতো। সেই দাবিগুলি জানিয়ে খুব দ্রুত এগুলি বন্দিশালা উন্মোচনের দাবি জানাচ্ছেন এবং বলছেন তাদেরকে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের লক্ষ্যে হত্যা নির্যাতন করা হতো। সেই দাবিগুলি জানিয়ে খুব দ্রুত এগুলি বন্দিশালা উন্মোচনের দাবি জানাচ্ছেন এবং বলছেন যে বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড হয়েছে এবং যে গণহত্যা হয়েছে সেগুলোর বিচার যেন করা হয়। বিচার না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করবেন, সেই হুঁশিয়ারি তারা দিয়ে এখানে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং তারা যেটা বলছেন যে এই গত 5 আগস্টের পর থেকে এখনও 5 মাস 6 মাসের মতো হয়ে গেলেও এখনও পর্যন্ত যে গণহত্যা হয়েছে, যেসব বিচার বহির্ভূত হত্যা হয়েছিল সেগুলোর বিচার শুরু হয়নি, সেটাতে তারা খুবই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন এবং তারা বলছেন খুব দ্রুত যেন সেগুলোর বিচার করা হয়, অন্যথায় তারা এখান থেকে এই কর্মসূচি তারা প্রত্যাহার করবেন না, তারা এখানে অবস্থান নিয়ে থাকবেন। আমরা যেটা শুনেছি এখানে যে আসলে যেটা দেখতে পাচ্ছেন র্যাব 1-এর যে কার্যালয়টা এটা উত্তরায় এবং এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশেই এই প্রধান ফটকের সামনে তারা অবস্থান নিয়ে আছেন মাদুর বিছিয়ে এবং তারা এখান থেকে কোনো গাড়ি বের হতে দিচ্ছেন না এবং ঢুকতেও দিচ্ছেন না, অর্থাৎ তাদের এই শান্তিপূর্ণ অবস্থান তারা যেটা বলছেন যে এটা অব্যাহতই থাকবে এবং তারা এখান থেকে আহ্বান জানাচ্ছেন যেন এই গুম খুনের সাথে যারা জড়িত, যেসব কর্মকর্তা যারাই জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে, তাদেরকে গ্রেফতার করতে হবে, সেই দাবি তারা জানাচ্ছেন এবং খুব দ্রুত যেন সেই গোপন বন্দিশালা যেগুলো রয়েছে সেগুলো র্যাবের সহ বিভিন্ন সংস্থার সেগুলো যেন উন্মোচন করা হয় সেই দাবি জানাচ্ছেন এখান থেকে। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম উত্তরায়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার শীঘ্রই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার বার্তা সংস্থা বাসসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের ঐকমত্য তৈরি হয়েছে যা ইতিবাচক। দেশের মানুষ তৎকালীন ক্ষমতাসীন দলের অগণতান্ত্রিক এবং একগুঁয়েমি মনোভাব ও কার্যকলাপ মেনে নিতে পারেনি বলেই 5 আগস্টের আগে ও পরে দলটি নিষিদ্ধ করার বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়। বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি উঠেছে সেটিকে সাধুবাদ জানান উপদেষ্টা। অতীতে অনেক রাজনীতিবিদ রাজপথে বড় বড় কথা বললেও ভেতরে ভেতরে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করেছে। এ ধরনের নষ্ট রাজনীতির চর্চা জাতীয় নাগরিক কমিটি করবে না বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা। সন্ধ্যায় রাজধানীর রমনায় ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে প্রতিনিধি সভায় তিনি আরও বলেছেন, তরুণদের নেতৃত্বের এই দল পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসবে, ডান বাম নয় মধ্যপন্থার রাজনীতি করার কথাও জানিয়েছেন তারা। এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক আদালতে মামলা করে বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। যখন প্রথম আমরা তখন আমাদের এই যে পরিকল্পনার একটা অংশ ছিল তার মধ্যে গুরুত্বপূর্ণ বাংলাদেশে দীর্ঘ সময় ধরে যে ইসলাম বিদ্বেষের চর্চা হয়েছে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে চাই। যে কোনো ধরনের উগ্রতাকে আমরা পরিহার করতে চাই, তার বিরুদ্ধে আমরা আমাদের শক্ত অবস্থান আমরা নিতে চাই। আগামীর যে রাজনৈতিক দল হতে যাচ্ছে সেখানে এই তরুণ প্রজন্ম লড়াইয়ের জন্য, সংগ্রামের জন্য একটি পথই বেছে নেবে, সেটা হচ্ছে রাজপথ, কোন নেগোসিয়েশনের পথ এই তরুণ প্রজন্ম কোনদিন প্রশ্রয় দিবে না। জনগণ এখনো রাজপথে আছে, আমরা জনগণকে বলবো কোনো ভাঙার কাজ নয়, গড়ার কাজে মনোযোগী দেন, আপনারা নতুন নতুন মিডিয়া সৃষ্টি করেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে হত্যা গুম খুনের বিচার দাবি জানিয়েছেন বিএনপির নেতারা।
বলেছেন, স্বৈরাচারের বিচার না হলে দেশের মানুষ কোনোদিনই মুক্তি পাবে না। আর বিএনপি ফ্যাসিস্ট শক্তির কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না বলে মন্তব্য করেছেন দলটির নেতারা। রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনা তুলে ধরতে রাজধানীর সবগুলো থানা এলাকায় কর্মশালা করছে মহানগর বিএনপি। শুক্রবার বিকেলে নগরীর পল্টন থানা বিএনপি আয়োজিত এই অনুষ্ঠানে সংস্কার প্রস্তাব সাধারণ মানুষের কাছে তুলে ধরেন দলটির নেতারা। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতারা বলেন, বিএনপি অতীতে কোনো অপশক্তির কাছে মাথা নত করেনি, আগামীতেও করবে না। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে হত্যা, গুম, খুনের বিচার করার দাবিও জানান তারা। যদি আমাদের দিকে মিথ্যা অপপ্রচারের কোনো চেষ্টা করে থাকে, তাদেরকে আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে বিএনপি কিন্তু কোনো ছোট দল না। বিএনপিকে যে ধাক্কা দিয়ে ফেলে দিবেন সেটা কোনোদিনও সম্ভব না। বিএনপি জানাতেই ছিল আমরা কারো দয়া নিয়ে রাজনীতি করি না। আন্দোলন সংগ্রামের বিনিময়ে আজকে আমরা গণতান্ত্রিক একটি অন্তর্বর্তীকালীন একটা সরকার আমরা পেয়েছি। আমরা চাই নির্বাচনের ব্যবস্থা করে একটি গণতান্ত্রিক সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব হাতে দিয়ে আপনাদের মতো চলে যাবেন। একই দিন সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সাম্যবাদী দলের কেন্দ্রীয় সম্মেলনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বর্তমান সরকার। রাজনৈতিক দলগুলো আমরা অঙ্গীকারাবদ্ধ জনগণের কাছে, ভবিষ্যতে নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার, জনগণের কাছে যাদের অঙ্গীকার রয়েছে, তারা বাংলাদেশকে নতুন গণতান্ত্রিক অভিযাত্রার দিকে তারা নিয়ে যাবেন। একই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, শেখ হাসিনার বিচার না হলে মুক্তি পাবে না দেশের মানুষ। 90 দিনের মধ্যে এই সরকার একটি নির্বাচনের রোডম্যাপ তৈরি করে দেওয়া উচিত ছিল। আজকে 180 দিন হয়ে গেল, তারপরও আপনারা বলছেন এখনো সময় হয়নি, কিন্তু আজকে জনগণের দাবি, দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি নাই। এদিকে শুক্রবার দুপুরে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য থেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও যুক্তরাষ্ট্র থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ভার্চুয়ালি অংশ নেন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। পালিয়ে গিয়েও ফ্যাসিবাদের দোসররা উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দেশে অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় উস্কানি দাতাদেরই নিতে হবে বলেও এ সময় জানিয়েছেন তিনি। 2 দশকেরও বেশি সময় পর নারায়ণগঞ্জে জামায়াতের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে 24-এর চেতনা সমুন্নত রাখারও অঙ্গীকার করেছেন দলটির আমির। শুক্রবার সকালেই মিছিল স্লোগানে মুখর হয়ে ওঠে নারায়ণগঞ্জ শহর। জনসভা শুরুর নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয় ওসমানী পৌর স্টেডিয়াম। দীর্ঘ সময় পর প্রকাশ্যে দলের কর্মসূচিতে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত জামায়াতে ইসলামীর কর্মী সমর্থকরা। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জাতিকে বিভক্ত করতে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে 54 বছর ধরে রাজনৈতিক ষড়যন্ত্র চলেছে। সকলেই বাংলাদেশের স্বাধীনতার উন্নয়নের গর্বিত অংশীদার হতে চায়, কিন্তু যখন আপনি 2 ভাগে ভাগ করে টুকরা টুকরা করে সমাজে হিংসার চাষ করবেন, প্রতিহিংসার সংস্কৃতি যখন আপনি গড়ে তুলবেন, তখন তো এই জাতি আর ঐক্যবদ্ধ হতে পারবে না। পার্শ্ববর্তী দেশে বসে পতিত ফ্যাসিস্ট এবং তার দোসররা নানা রকম উস্কানি দিয়ে দেশকে অস্থিতিশীল করছে উল্লেখ করে দেশে বিশৃঙ্খলার দায় তাদেরকেই নিতে হবে বলে হুঁশিয়ারি জামায়াত আমিরের। তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যে উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকে। নারায়ণগঞ্জের স্থানীয় জামায়াত নেতাকর্মীদের দাবি, 2004 সালের পর এই প্রথম উন্মুক্ত জনসভা করার সুযোগ পেলেন তারা। শফিক মুন্সি, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। চলতি বছরের শেষ দিকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানের গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর নতুন সরকার কাজ করার জন্য দৃঢ় ভিত্তি পাবে। তরুণরা দেশের ভবিষ্যৎ নির্মাণে প্রভাবশালী ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। জাপানের ব্রডকাস্টিং কর্পোরেশন এনএইচকে বুধবার এক বিশেষ সাক্ষাৎকার দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কথা বলেন অভ্যন্তরীণ নানা ইস্যুতে, তুলে ধরেন দেশ পুনর্গঠনে নিজের পরিকল্পনা। Given the circumstances when we came in, I think we have come a long way.
because it's a completely devastated society, devastated economy, devastated political system, judicial system, everything. সাক্ষাৎকারে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। জানান, চলতি বছরের শেষ দিকে দেশের জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। ভোটের পর নির্বাচিত সরকার একটি নিরাপদ ও শক্তিশালী ভিত্তি পাবে বলেও মন্তব্য করেছেন তিনি। When the election is held, the new government that will be elected to the election will have a very safe and sound basis to work with. প্রধান উপদেষ্টার আশা, তরুণরা দেশের ভবিষ্যতে প্রভাবশালী ভূমিকা রাখবে। গত বছরের আন্দোলনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বলে উল্লেখ করেন তিনি। What young people would like to do, show their creative power and share it with the rest of the world. So that's the ambition that we have in our mind, and see how we proceed. বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী জাপানের প্রতিও সাক্ষাৎকারে কৃতজ্ঞতা প্রকাশ করেন মোহাম্মদ ইউনূস। বলেন, জাপানের প্রযুক্তি ও বিনিয়োগ তরুণ বাংলাদেশিদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। প্রাদেশিক শাসন এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে প্রস্তাবনা দিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন। অন্যদিকে বিচারক নিয়োগে পৃথক কমিশন গঠন, বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠা, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনে আলাদা বোর্ড সহ বিচার বিভাগের সংস্কারে সুপারিশ করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। এ নিয়ে বিশেষজ্ঞ মহলে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আন্তঃক্যাডার বৈষম্য কমাতে নানা উদ্যোগের প্রস্তাবনাকে স্বাগত জানালেও প্রাদেশিক শাসনের প্রস্তাবে আপত্তি অনেকের। অন্যদিকে ঢাকার বাইরে হাইকোর্ট স্থাপন নিয়ে দ্বিধাবিভক্ত আইনজীবীরা। হাসান ওয়ালির প্রতিবেদন। ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পর জোরে সোরে আলোচিত হতে থাকে বিভিন্ন খাতের আমূল সংস্কারের। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে ধারাবাহিকভাবে 11টি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক দলগুলোর প্রস্তাবনা এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ আলোচনা শেষে বুধবার সংস্কার প্রস্তাবনা জমা দেয় জনপ্রশাসন এবং বিচার বিভাগ সংস্কার কমিশন। মুহিত চৌধুরীর নেতৃত্বে গঠিত জনপ্রশাসন কমিশন প্রশাসনে আমূল সংস্কারের প্রস্তাবনা দিয়েছে। আন্তঃক্যাডার বৈষম্য দূর করতে একটির বদলে 3টি পাবলিক সার্ভিস কমিশন গঠন এবং উপসচিব পর্যায়ে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসনিক সার্ভিসের জন্য বরাদ্দ 75% কোটা কমিয়ে 50% করার প্রস্তাবনা দিয়েছে কমিশন। এসব প্রস্তাবনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বিশেষজ্ঞদের। প্রদেশ করার পরে মানুষের মধ্যে নোয়াখালী ইজম, চট্টগ্রাম ইজম বা এই আঞ্চলিকতার যে বিষ বাষ্পগুলো, এগুলোকে আরও শক্তিশালী করলো, তখন এটা আমাদের জন্য বুমেরাং হয়ে যেতে পারে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে আলাদা বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা এবং স্থায়ী অ্যাটর্নি সার্ভিস গঠনের মতো সুপারিশে একমত বেশিরভাগ আইনজীবী। নিরপেক্ষ পার্টি সমর্থিত কোনো অ্যাডভোকেট না হয়ে যারা নিরপেক্ষ অ্যাডভোকেট আছে তাদের না হয়, তবে এটা দীর্ঘস্থায়ী একটা সম্ভব। এটা স্থায়ী অ্যাটর্নি সার্ভিস যদি হতো, তাহলে এখন যারা অ্যাটর্নি জেনারেলের অফিস, নিম্ন আদালতে যারা পিপিজিপি হিসেবে কাজ করেন, তারা অনেক বেশি স্বাধীন সার্বভৌম সত্তা নিয়ে কাজ করতে পারতেন। তবে রাজধানীর বাইরে বিভাগীয় শহরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন, বিচারক নিয়োগ কমিশন এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনে আলাদা বোর্ড করা নিয়ে একমত নন এই দুই আইনজীবী। কি করে রাষ্ট্রপতির ক্ষমতাটা এক্সারসাইজ করা হবে, যেহেতু কোনো গাইডলাইন নাই, সেই জন্য যখন যার যেভাবে ইচ্ছা সেভাবেই ব্যবহার করা হয়েছে। এই ইনফ্লুয়েন্স হওয়ার কারণে তো আইন চেঞ্জ হতে পারে না, সুতরাং ওই রাষ্ট্রপতির যিনি হবেন তার মন মানসিকতা পরিবর্তন করতে হবে। সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন এবং সুপারিশমালা রাজনৈতিক দল এবং গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির কাছে পাঠাবে সরকার। আলোচনায় ঐকমত্যের ভিত্তিতে তৈরি হবে জুলাই সনদ। এটা সৌজন্যমূলক ভাবে বলছে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর নিজ নিজ পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। একথা নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দুজনকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক শিক্ষক নিয়োগ বঞ্চিতদের আন্দোলনে পুলিশের ব্যাপক লাঠিচার্জের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে প্রেস ক্লাব থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ বঞ্চিতদের বিক্ষোভ মিছিল উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেয়। বিক্ষোভের এক পর্যায়ে নিয়োগ বঞ্চিতদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে। পরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া।
চাকরিতে নিয়োগের দাবিতে এবার রাজপথে বিক্ষোভ মিছিল করেছেন নিয়োগ বঞ্চিত শিক্ষকরা। শুক্রবার বিকেলে প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন তারা। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মুখোমুখি অবস্থানে এসে পড়ে বিক্ষোভকারী নিয়োগ বঞ্চিত শিক্ষকেরা। ঘটে হতাহতের ঘটনা। বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৬,৫৩১ জনের নিয়োগ বাতিল এবং মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগের নির্দেশ দেন হাইকোর্ট, যার প্রতিবাদে করা বিক্ষোভের এক পর্যায়ে নিয়োগ বঞ্চিতদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে, ফলে আহত হন অনেকে, চলে ধাওয়া পাল্টা ধাওয়া। কোন আইনের ভিত্তিতে নিয়োগ বাতিল হলো তা জানতে চান বিক্ষোভকারীরা। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সুপারিশপ্রাপ্তদেরও অন্য ৬টি বিভাগের মতো আগের নিয়মে চাকরিতে নিয়োগ দেওয়ার দাবি তাদের। আমার প্রেগন্যান্ট বোনের গায়ে একটা পুলিশ সদস্য কিভাবে হাত দেয়? আমাদের নিয়োগপ্রাপ্ত করে নিয়োগপত্র দিছে, তারপরে কেন আমাদের বাদ দিবে? আমরা কি শিক্ষক? আমরা কি রাস্তায় নামি? আমরা কি রাস্তায় নামতে পারি? আমরা রাস্তায় হাঁটতে পারি না। আমাদেরকে মানুষের টিটকারিমূলক কথা বলে তোমরা হাফ সুপারিশ প্রাপ্ত। এ সময় রমনা থানার ডিসি এসে নিয়োগ বঞ্চিত বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন। পরবর্তীতে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন এবং চাকরিতে নিয়োগের দাবিতে স্লোগান দিতে থাকেন। কর্তৃপক্ষের কাছ থেকে যথাযথ আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও ঘোষণা দেন নিয়োগ বঞ্চিতরা। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। রমজানের আগে ভোজ্য তেলের তীব্র সরবরাহ সংকটে পড়েছে রাজধানীর বাজার। একে দাম বৃদ্ধির পূর্বাভাস হিসেবে দেখছেন খুচরা বিক্রেতারা। এদিকে সপ্তাহ ব্যবধানে 10 টাকা বেড়েছে ব্রয়লারের দাম। দাম বাড়ার পর এখনো কমেনি চালের দর। ভোজ্য তেলের তীব্র সরবরাহ সংকটে পড়েছে রাজধানীর কারওয়ান বাজার। একে দাম বৃদ্ধির সিগন্যাল হিসেবে দেখছেন খুচরা বিক্রেতারা। আর তাই রমজানের আগেই বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর হস্তক্ষেপ চান ব্যবসায়ী ও ভোক্তারা। আজকে কোনো কোম্পানির মাল নেই, খুব ক্রাইসিস মার্কেট আছে। সোয়াবিন কোনো পাচ্ছি না, সোয়াবিন কিছু তেল আছে, আগে চিল মারা একদম বাজারে নাই। এখন আবার বলে রেট আরো বাড়াবে, বাড়ানোর পরে পাবো। এটা এখন গভর্নমেন্টের আগুলো যেভাবে তেলের বাজারটা নিয়ন্ত্রণ করা। এদিকে মুদিখানায় রমজান কেন্দ্রিক পণ্যের চাহিদা বাড়লেও স্বাভাবিক রয়েছে ডাল চিনির সরবরাহ। যদিও মশলার বাজারে সপ্তাহ ব্যবধানে কেজিতে 5 থেকে 600 টাকা বেড়ে এলাচের দাম ঠেকেছে 4,800 টাকায়। ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির পর আর কমেনি বলে জানান বিক্রেতারা। চালের বাজার এখন বর্তমান স্থিতিশীলে আছে। এলাচি ছিল 4200 টাকা, এলাচি এখন 4800 চলে। পটল সহ গ্রীষ্মকালীন আগাম সবজির দাম চড়া থাকলেও স্বস্তি মিলছে বেশিরভাগ সবজিতে। পেঁয়াজের দাম কমলেও হঠাৎ সরবরাহ সংকটে সপ্তাহ ব্যবধানে আলুর দাম কেজিতে 2 থেকে 3 টাকা বেড়ে খুচরায় বিক্রি হচ্ছে 15 থেকে 16 টাকায়। সবকিছুই সবজির বাজারে সবকিছুই কম দাম আছে এখন, জানি না এটা কতদিন থাকবে। ভালো মানের যে পেঁয়াজ গোলাপ 40, 42, 44 টাকা সর্বোচ্চ। খুচরা এক সপ্তাহে গেছে 70 থেকে 80 টাকা পাল্লা, আজকে 90 টাকা পাল্লা। অজানা কারণে ব্রয়লার মুরগির দাম কেজিতে 10 টাকা বেড়েছে বলে জানান বিক্রেতারা। 80 টাকা 90 টাকা ছিল, কিন্তু এই সপ্তাহ 10 টাকা দিতে পারছে। কিন্তু তো হয় এখন ওরা বাড়ালে তো ভাই আমরা কিনে নিতেই হয়। বাজারে বেশ কিছুদিন ধরে প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে 140 টাকায়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। শৃঙ্খলা আনতে গোলাপি বাস, ই-টিকিটিং ও কাউন্টার পদ্ধতি চালু হলেও আগের চিত্রই দেখা যাচ্ছে রাজধানীর সড়কে। যত্রতত্র বাস থামিয়ে তোলা হচ্ছে যাত্রী, মানা হচ্ছে না কাউন্টার থেকে টিকিট কেনার বাধ্যবাধকতাও। গাজীপুর থেকে যেসব বাস উত্তরার আব্দুল্লাপুর হয়ে রাজধানীর বিভিন্ন গন্তব্যে চলে সেগুলোতে করা হয়েছে গোলাপি রং। এসব বাসে যাত্রী তোলার ক্ষেত্রেও বাধ্যবাধকতাও আছে। টিকিটও কাটতে হবে নির্দিষ্ট কাউন্টার থেকে। সড়কে শৃঙ্খলা ফেরাতে বৃহস্পতিবার এমন পদ্ধতি উদ্বোধন করা হলেও শুক্রবারই ভিন্ন চিত্র দেখা গেল এ রুটে। যত্রতত্র গোলাপি বাস থামিয়ে তোলা হচ্ছে যাত্রী, দেয়া হচ্ছে না টিকিটও। যাত্রীদের অভিযোগ নেই পর্যাপ্ত কাউন্টার, বাস থামিয়ে ডেকে ডেকে তোলা হচ্ছে গাড়িতে। আমাদের সুপারভাইজারও নাই বা কোনো কলারম্যান কোনো কিছু নাই। যেখানে সেখানে বাস থামুক, পাবলিক যেখানে সেখানে থেকে উঠুক, এটা আমি চাই না। টিকিট কাউন্টারগুলো বন্ধ, আমরা টিকিট পাচ্ছি না, আমরা কি করবো তা লোকালভাবে উঠে নিয়েছি। সকাল থেকে দুপুর পর্যন্ত এই রুটে গোলাপি বাসের সংখ্যাও দেখা গেছে কম। আব্দুল্লাপুরে 2 ঘন্টার অপেক্ষায় বাস থামে একটি, ভাড়াও নেওয়া হয় বাড়তি। মিরপুর বাড্ডা রুটেও চলেনি কোনো গোলাপি বাস। 50 টাকা যাইতাম, 50 টাকায় আসতাম, এখন তো এই যে 60 টাকা নিল। আমি 100 টাকা নিয়ে বের হয়েছি, আমি আসবার যাবো,
এখন আমার 60 টাকা নিয়ে আসতে সময় আমার টাকা পাবো কোথায় আমি? সড়ক পরিবহন মালিক সমিতির কোষাধ্যক্ষ SM আহমেদ খোকন বলছেন, নতুন পদ্ধতিতে চালক যাত্রীদের অভ্যস্ত হতে সময় লাগবে। আমরা কিন্তু অলরেডি সকাল থেকে তাদের বিরুদ্ধে অভিযানে নামছি, তারা যাতে যত্রতত্র গাড়ি থামাতে না পারে সে ব্যবস্থা আমরা করতেছি। নতুন পদ্ধতিতে যাত্রীদের সচেতনতা ও চালক হেল্পারদের পর্যাপ্ত প্রশিক্ষণ ও তদারকির ব্যবস্থা নেওয়া হলেই সড়কে শৃঙ্খলা ফিরবে বলে মত নগরবাসীর। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। ছুটির দিনে বইমেলায় এবার নেই সিসিমপুরের আয়োজন। মেলার প্রথম শিশু প্রহরে তাই শিশুদের ভিড় ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতায়। অভিভাবকদের সঙ্গে স্টলও ঘুরে দেখছেন কেউ কেউ। শিশুতোষ রঙিন বইয়ের ঘ্রাণ, মা বাবার সঙ্গে ছবি তোলা সব মিলিয়ে শুক্রবার সকালে মেলা প্রাঙ্গণ পরিণত হয় উচ্ছ্বাসময় আনন্দ লোকে। রঙিন স্বপ্নের হাতছানি, কল্পনার জগতে ছোট্ট পায়ের দৌড়। শুরু হলো অমর 21শে বইমেলার প্রথম শিশু প্রহর। শিশুদের ছোটাছুটি আর দুরন্তপনায় মুহূর্তেই প্রাণবন্ত হয়ে ওঠে বইমেলার শিশু চত্বর। ছন্দে, সুরে, ছড়া আর গানে বাবা মায়ের হাত ধরে ছোট পাঠকেরাও যেন ছুটে এসেছে রূপকথা, বিজ্ঞান আর অভিযানের জগতে। বইমেলার প্রথম সাপ্তাহিক ছুটির দিনে বাংলা একাডেমিতে আয়োজন করা হয় চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা। তবে প্রতিবারের মতো এবার নেই সিসিমপুরের আয়োজন। মিনার আর মেট্রো রেল, পদ্মা সেতু, তারপরে হচ্ছে স্মৃতিসৌধ, এখানে একটি বাংলাদেশের বিনির্মল চিত্র অঙ্কন করা হয়েছে। বাংলাদেশ, নতুন বাংলাদেশ সম্পর্কে আঁকছি। যেদিন এসেছিলাম তখন আমি দেখেছিলাম, খুব ভালো লাগতো। এখন আমার আব্বু বলেছেন নেই, তারপর আমার খুব কষ্ট লাগে, তারপর আমি এখন বই দেখছি। এদিকে নিজেদের পছন্দ মতো বই কেনার পাশাপাশি আনন্দমুখর সময় কাটায় কচিকাচারা। বইমেলা শিশুদের বই প্রেমের পাশাপাশি সৃজনশীলতাকে আরো উজ্জীবিত করে তুলবে বলে মত অভিভাবকদের। বই পছন্দ, তারপর বিজ্ঞানের অনেক বই পছন্দ। যারা সবচেয়ে ভালো শিখতে পারে বই থেকে, যতই আমরা ফোন বা আমরা টেলিভিশন থেকে দেখি, বাচ্চারা বই থেকে সবচেয়ে ভালো শিখে এবং ওদের ইমাজিনেশন খুব ভালো হয়। এটা আমার বাচ্চাকে দিয়ে আমি বুঝেছি। এটা শিশুদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে শিশুদের মনন অনুযায়ী বই যোগান দিতে পেরে খুশি বিক্রেতারাও। অনেক বাচ্চারাই আসতেছে, স্টলে ঘুরতেছে, বই দেখতেছে, পছন্দ হলে আপু নিয়ে নিচ্ছে। সায়েন্স ফিকশন, গল্পের বই আর তাছাড়া এনসাইক্লোপিডিয়া, এই সব জিনিসগুলো বেশি বিক্রি হচ্ছে আজকে। সাপ্তাহিক ছুটির দিনগুলো মেলার দুয়ার খুলে দেওয়া হয় বেলা 11টায়, চলে রাত 9টা পর্যন্ত। বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে শিশু প্রহর। বইয়ের প্রতি ভালোবাসা বাড়াতে এবং নতুন পাঠক তৈরি করতে শিশু প্রহর যেন এক উজ্জ্বল আশার আলো। কচিকাচাদের হাতে বই তুলে দেওয়ার এই আনন্দ আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে সাহিত্যপ্রেমী করে তুলবে, এমনটাই প্রত্যাশা সবার। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা নিজ দায়িত্বে ভাষণ দিয়েছেন। এর সঙ্গে ভারতের অবস্থান মিলিয়ে দেখার সুযোগ নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতে বসে শেখ হাসিনার বক্তব্যের জেরে ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে প্রতিবাদের একদিন পর এমন কথা জানিয়েছে দেশটি। এদিকে শেখ হাসিনা ইস্যুতে ভারতকে নিয়ে প্রশাসনের তরফ থেকে মন্তব্যের কারণে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করেছে দিল্লি। শুক্রবার এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ভারতীয় কয়েকটি গণমাধ্যম। যুক্তরাষ্ট্র সফরে আঞ্চলিক ইস্যু নিয়ে বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্পের সঙ্গে কথা বলতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি আরও বলেন, বাংলাদেশে ভারতীয় দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করা দেশটির সরকারের দায়িত্ব। The safety of কূটনৈতিক প্রাঙ্গণের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের দায়িত্ব। আমি বিশ্বাস করি দেশটির প্রশাসন বিষয়টি জানেন। আর যুক্তরাষ্ট্রে এই ইস্যুতে আলোচনা হবে কিনা তা আমি আগে থেকে বলতে পারছি না। সেখানে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে কথা হবে। আমি মনে করি বাংলাদেশ ইস্যুতেও কথা হতে পারে। ফিলিস্তিন রাষ্ট্র গঠনের নতুন তত্ত্ব দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র গড়ার যথেষ্ট জায়গা আছে সৌদি আরবের।
তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় রিয়াদের শর্তের বিষয়ে নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল রাষ্ট্রকে বিপন্ন করবে এমন কোনো চুক্তি তিনি করবেন না। এদিকে ফিলিস্তিনিদের সরিয়ে গাজা দখলের পরিকল্পনা নিয়ে সমালোচনার ঝড়ের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, যুদ্ধ শেষে ইসরায়েল গাজা উপত্যকা যুক্তরাষ্ট্রের কাছে তুলে দেবে। ট্রাম্পের এই প্রস্তাবের তীব্র সমালোচনা করেছে মিশর ও রাশিয়া। গাজায় জাতিগত নিধনের বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব। ব্রাজিলে ছোট বিমান বিধ্বস্ত হয়ে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 2 জন। স্থানীয় সময় শুক্রবার সকালে একটি বিমান রাজধানী সাও পাওলোর ব্যস্ত রাস্তায় আছড়ে পড়ে। জানা যায়, প্লেনটি বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় দমকল বাহিনী গণমাধ্যমের কাছে হতাহতের খবর নিশ্চিত করে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জনরোষে বিলীনের পথে শেখ মুজিবের বাড়ি, কংক্রিটের স্তূপ থেকে লোহা লক্কর নিতে ভিড়। হাসিনার কর্মকাণ্ডে ঐতিহাসিক ভবনের করুণ পরিণতি, বলছেন ছাত্র জনতা। আওয়ামী লীগকে নিষিদ্ধে শিগগিরই পদক্ষেপ নেবে সরকার, জানালেন উপদেষ্টা আসিফ। শেখ হাসিনাকে ফেরানো না গেলে আন্তর্জাতিক আদালতে মামলা করার তাগিদ নাগরিক কমিটির। এবং বছরের শেষ দিকে হতে পারে নির্বাচন, জাপানের গণমাধ্যমকে প্রধান উপদেষ্টা। দৃঢ় ভিত্তি পাবে নতুন সরকার, দেশ গড়তে ভবিষ্যৎ তরুণদের প্রভাবশালী ভূমিকা রাখার আশা। এ ছিল রাতের সময়, সঙ্গেই থাকুন সময়।